শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। আজকের এই ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে সরকারি দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই এই বিষয়ে সরকারি দল হিসেবে যারা আমাদের আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারা হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রিয়া দেব, মাননীয় ছায়ামন্ত্রী আনোয়ারুল ইসলাম অয়ন এবং মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য আবিদ মাহমুদ। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের যে বক্তারা এখানে অংশগ্রহণ করছেন সেই বক্তারা হচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ASM হুমায়ুন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা আফনান আশরাফি তিশা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ফাইজা আক্তার। আজকের এই ছায়া সংসদে যে চারজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন ডিবিসি সিনিয়র রিপোর্টার ইসরাত জাহান উর্মি, রয়েছেন চ্যানেল আইয়ের বিজনেস এডিটর ও বিশেষ প্রতিনিধি সাংবাদিক রিজভি নেওয়াজ, রয়েছেন লেখক, বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক আবু মোহাম্মদ রইস এবং সর্বশেষ বিচারক হচ্ছেন ৭১ টিভি সিনিয়র রিপোর্টার সাংবাদিক কাবেরী মৈত্রীয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আজকের এই প্রতিযোগিতার বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, নির্মোহ, জনবন্ধু, যিনি জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা সাবেক বাণিজ্যমন্ত্রী জনবন্ধু জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি রয়েছেন আমাদের সাথে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী প্রিয়া দেবকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, কবি সুকান্তের এই লাইনের মতো আর কাউকে না খেয়ে মরতে দেখবেন না এই বাংলায়। মাননীয় স্পিকার, যেখানে ভারতের মহারাষ্ট্রে এক মাসে আত্মহত্যা করেছেন ৩০০ জন কৃষক, যেখানে আমেরিকার আইওয়ার পেরিতে কৃষক ম্যাট পিটারের আর্তনাদ ছুঁয়েছে বিশ্বকে, যেখানে প্রতি ১০ সেকেন্ডে ক্ষুধার তাড়নায় বিশ্বে মারা যায় একজন শিশু, ঠিক সেখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, করোনা পরিস্থিতির ভেতরেও আমার দেশের মাথাপিছু আয় বেড়েছে ৭.৬%, জিডিপি বেড়েছে ৬.৯%, সীমিত বাজেটেও আমার সরকার ১,২৮,৩০৩ কোটি টাকা প্রণোদনা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেল বাজার যখন চরম অস্থিরতায়, তখনও নতুন করে তেলে কোনো কর সংযোজন করেনি আমার সরকার। গত এক বছরে তেলের দাম বিশ্বে ৬২% বাড়লেও বাংলাদেশে বেড়েছে মাত্র ২১%। ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই। মাননীয় স্পিকার, সরাসরি সংজ্ঞায়নে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য যথাযথ পদক্ষেপ। সদিচ্ছা বলতে বোঝাচ্ছি আন্তর্জাতিক বাজারের সাথে ভারসাম্য রক্ষা, রোহিঙ্গা ব্যবস্থাপনা থেকে শুরু করে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ, মনোপলি মার্কেট, সিন্ডিকেটের আঁতুড়ঘর কিংবা মুক্তবাজার অর্থনীতির দাপট, এই সব কিছুকে মাথায় রেখে জনগণের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রচেষ্টাকে। মাননীয় স্পিকার, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করছি, বাংলাদেশের বর্তমান বাজারে দ্রব্যমূল্য শতভাগ নিয়ন্ত্রণে আমরা আনতে পেরেছি কিনা তা কিন্তু আজকের আলোচনার বিষয় নয়, বরং সরকার এত শত চ্যালেঞ্জ নিজের ঘাড়ে নিয়ে জনকল্যাণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে কিনা তাই আজকে প্রমাণের বিষয়। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই তা একটু লক্ষ্য করুন। ১, মার্কেট মনিটরিং পলিসিতে সরকারের দক্ষতার পরিচয়। ২, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ক্রমবর্ধমান ভর্তুকির উদাহরণ সৃষ্টি। ৩, এক কেন্দ্রিক আন্তর্জাতিক বাজারে ক্রমশ নির্ভরতা কমানো ও বহুমুখী আমদানি পণ্যের যোগান সৃষ্টি। ৪, মুক্তবাজার অর্থনীতির প্রসার ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, নিয়ন্ত্রণ এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণের জন্য আমার সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন, বন্টন আইন ২০১১, জাতীয় আমদানি নীতি আদেশ, এই আইনসমূহ তৈরি করেছে। এখন মাননীয় স্পিকার, এই আইন কি শুধুমাত্র কেতাবে সীমাবদ্ধ? একদমই না। গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে ঢাকা মহানগরের কারওয়ান বাজার, চাকনার পুল ও সবুজবাগ সহ দেশব্যাপী মোট ৫৪টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৮টি প্রতিষ্ঠানকে ৫,৮৬,০০০ টাকা
টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগরের কারওয়ান বাজার, শাহালি শপিং কমপ্লেক্স, মিরপুর, চকবাজার, মৌলভীবাজার সহ দেশব্যাপী মোট 32টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে 67টি প্রতিষ্ঠানকে 4,62,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। এই যে কার্যক্রম মাননীয় স্পিকার, এই কার্যক্রমই প্রমাণ করে আমার সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। শুধু তাই নয় মাননীয় স্পিকার, বেশি মূল্য লিখে সয়াবিন তেল বিক্রি করায় নীলফামারীতে সানাউল ইসলাম নামের এক তেলের ডিলারকে 15,000 টাকা জরিমানা করেছে নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ির আবুল খায়ের ট্রেডার্সে সিলগালা করা হয়েছে। 60 ব্যারেল ভোজ্য তেল জব্দ এবং 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রাম জেলায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় 5 দোকানকে 28,000 টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লায় মূল্য খুলে বিক্রি করায় 34 লিটার তেল জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তা এতিমখানায় বিতরণ করা হয়েছে। এতেই প্রমাণ হয় মাননীয় স্পিকার, আমার সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। মাননীয় স্পিকার, দেশব্যাপী সরকারের এই উদ্যোগগুলো কিন্তু কোনোভাবেই থেমে নেই। মাননীয় স্পিকার, জনগণের কথা ভেবে আমার সরকার টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে সারা দেশে 450টি ট্রাকে 6টি পণ্য বিক্রয় করছে। রমজানে এই ট্রাকের সংখ্যা 800 করা হবে। শুধু তাই নয় মাননীয় স্পিকার, টিসিবি নিম্ন আয়ের মানুষকে 1 কোটি নিম্ন আয়ের মানুষকে কার্ড দিবে, যাতে হচ্ছে মাননীয় স্পিকার কোনো রকম অনিয়ম না হয়। মাননীয় স্পিকার, এই যে এত বড় বড় উদ্যোগ মাননীয় স্পিকার, অনিয়ম ঠেকাতে নিচ্ছে আমার সরকার, সাধারণ মানুষজনের জন্য নিচ্ছে আমার সরকার। মাননীয় স্পিকার, এতেই প্রমাণিত হয় আমার সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ASM হুমায়ুনের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। কিছুক্ষণ আগে যেটা আমাদের প্রধানমন্ত্রী বলে গেলেন যে আপনারা বিভিন্ন খাতে জিডিপি বাড়াচ্ছেন, মেনে নিচ্ছে আপনারা জিডিপি বাড়াচ্ছেন। এর পরবর্তীতে আপনারা যে বলতে গেছেন ভর্তুকির বিষয়গুলো, বিভিন্ন বিষয়ে আমাদের উপর আলোকপাত করে গিয়েছেন যে আপনার সরকারের সদিচ্ছা আছে। কিন্তু সেখান থেকে যদি দেখি, সেক্ষেত্রে মঙ্গলবার 22 ফেব্রুয়ারি 2022-এ সেখানে প্রধানমন্ত্রী কিন্তু আবার ভর্তুকি কমানোর একটা নির্দেশ দিয়েছেন। হয়তো এটি আপনি ভুলে গিয়েছেন মাননীয় বিরোধী দলীয় প্রধানমন্ত্রী আমার। আর এর পরবর্তীতে যে বিষয়টি বলতে চাচ্ছি জিডিপির ব্যাপারে, সেখানে জিডিপির ব্যাপারে যদি আমি বলি মাননীয় স্পিকার, সেক্ষেত্রে বাংলাদেশের যে জিডিপি তার থেকে অনেক বেশি জিডিপি আমাদের জার্মানিতে আমরা দেখতে পাই মাননীয় স্পিকার। কিন্তু জার্মানির যে জিডিপি সেটা পৃথিবীর 4 নম্বর জিডিপি ধরা হয়, তাদের কিন্তু কোনো সয়াবিন তেল নিজের দেশেও উৎপাদন হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে আরও 10% সয়াবিন তেল আমরা নিজেরাও উৎপাদন করার পরেও তাদের সাথে কিন্তু আমরা দামে তাল মেলাতে পারছি না। সেক্ষেত্রে বারবার আমার প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন যে তারা এই যে দামগুলো রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে এখানে নিয়ন্ত্রণটা কই হচ্ছে? কারণ এখনও জার্মানিতে তেলের মূল্য বাংলাদেশের হিসাবে 110 টাকার ভিতরে রয়েছে, কিন্তু বাংলাদেশে সেটা ইতিমধ্যে 180 টাকা অতিক্রম করে গিয়েছে। এটা গেল এখনকার কথা। এরপর আসছি যে কারণগুলোতে আমাদের মনে হচ্ছে যে আপনাদের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। 7ই মার্চের কিছু সংবাদের শিরোনাম, দ্রব্যমূল্যের কষাঘাতে পৃষ্ঠ জীবন। 13ই ফেব্রুয়ারি ডিডব্লিউ পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টিসিবির ট্র্যাকে লম্বা লাইন। একটি নিউজে প্রকাশিত হয় যে একজন বাবা কান্না করছে টিসিবির লম্বা লাইনে দাঁড়িয়ে মাননীয় স্পিকার। সে তার সন্তানকে পরবর্তী বেলার খাবারটা জোগাতে পারবে কিনা মাননীয় স্পিকার, এই জন্য সে ভাবছে টিসিবির লম্বা লাইনে দাঁড়িয়ে। তার বেতন মাত্র 9,000 টাকা মাননীয় স্পিকার। সেখানে এত জিডিপি এরা কারা পাচ্ছে মাননীয় স্পিকার? সেখানে কি তাহলে বৈষম্য নেই মাননীয় স্পিকার? সেক্ষেত্রে আজকে আমরা বলছি যে দ্রব্যমূল্যর সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে। সেখার জন্য আমরা যে কারণগুলো মাননীয় স্পিকার চিহ্নিত করেছি সেগুলো বলছি। সর্বপ্রথম, বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা, সরকারের যথেষ্ট মনিটরিংয়ের অভাব, তথ্যের গরমিল, খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূর্ণ না হওয়া, সরকারের দুর্নীতির প্রসার ও কালোবাজারি, সরকারের দূরদর্শিতার অভাব। সেক্ষেত্রে আমার প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন কিছুক্ষণ আগে যে তারা খুব সুন্দরভাবে বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য যে তারা দামটা বাড়ায়নি ভোজ্য তেলের। কিন্তু সেখানে আমি একটি বিষয় বলতে চাচ্ছি, 20 ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়। সেখানে আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী এটা বলে যান যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বাজার সমন্বয় করা হয়েছে, এটি না করলে আরও বড় সংকট দেখা দিত বলে জানিয়েছেন। সেক্ষেত্রে ইতিপূর্বে আরও জানিয়ে যাচ্ছি যে 3বার আপনারা তেলের দাম মাননীয় সরকারি দল আপনারা বাড়িয়েছেন, কিন্তু সেখানে কি আপনারা এক সময় এক কারণ দেখাচ্ছেন, কিন্তু একবারও আপনারা দাম কমানোর জন্য কি করেছেন এটা একটু আমাদেরকে মাননীয় স্পিকার জানাবেন।
4ই মার্চ এটিএন বাংলার একটি সংবাদ, সেখানে বলা হয়েছে, সরকার বলেছে মে মাসের পর থেকে খোলা বাজারে আর কোনো তেল পাওয়া যাবে না। মাননীয় স্পিকার, খোলা তেলের বাজার মূল্য 143 টাকা। যেখানে তারা বড় বড় বাজারের কথা বলছেন, তেজগাঁও যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সেই তেজগাঁও বাজারে যাবে, সেখানে কিন্তু কি 10 টাকা করে পলিথিনে করে মানুষ তেল কেনে। সেটা সুবিধা কি জানেন? কারণ অল্প করে তেল পায়, কারণ সেখান থেকে কিনে তারা একবেলা কোনো রকম চালিয়ে দিতে পারবে মাননীয় সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী। সে কারণে তারা কি করলো, তারা সেখানকার যখন রিপোর্ট তারা বের করেছে তখন হচ্ছে যেটা আসছে যে খোলা বাজারে আসলে খোলা কোনো তেলই নেই মাননীয় স্পিকার। সেখান থেকে যখন খোলা তেল পাওয়া যাচ্ছে না, সেখান থেকে কিছু অর্থলোভী ব্যবসায়ী কী করছে, বোতলজাত তেল ভেঙে মাননীয় স্পিকার তারা হচ্ছে 5 লিটার 3 লিটারের তেলগুলোকে ছোট ছোট করে বিক্রি করছে, আর সেখানে লিটার রাখছে 190 টাকা করে মাননীয় স্পিকার। আজকে যখন আমি এখানে আসছিলাম, যে বিষয়গুলো হচ্ছে মাননীয় স্পিকার আমি দেখতে পেয়েছি যে আজও টিসিবির লাইনে লম্বা লাইন, এবং সেখানে গরমের ভিতর মানুষজন দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে যদি আজকের এই সরকারের সদিচ্ছা আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে, এটি যদি আজকের এই সংসদে গৃহীত হয়, সেক্ষেত্রে মাননীয় স্পিকার আমি একটা কথাই বলবো যে আমার দেশের জনগণের জন্য এটি পাশ যদি হয় এই সংসদে, সেক্ষেত্রে তাদের প্রতি অত্যাচার এবং অবিচার হবে মাননীয় স্পিকার। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আনোয়ারুল ইসলাম অয়নের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকারকে অসংখ্য ধন্যবাদ ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথমে আপনার বড় বড় জায়ান্ট ইকোনমির কথা বললেন, জার্মানির বাজারের কথা বললেন, জার্মানি শুধু তেলের কথা বললেন, তাদেরকে জার্মানির সবজির কথা বলতে বলেন। জার্মানির সবজির সাথে বাংলাদেশের সবজির তুলনা করেন, কেন তুলনা করতে পারবেন না? কারণ সেখানে আপনার গ্রিন হাউস দিয়ে সবজি উৎপন্ন হয়, সেখানে সেই সবজির দাম যা হবে আর আমাদের দেশের দাম হবে এক হবে না। অর্থাৎ তারা একটা জায়ান্ট ইকোনমির একটা প্রোডাক্ট দিয়ে আমার মতো একটা উন্নয়নশীল দেশের যেখানে তুলনা করছে, সেখানে তাদের আর্গুমেন্টটা কতটা হাস্যকর সেটা এখানে প্রমাণ হয়। এখন কথা হচ্ছে, তারা বাজার মনিটরিং নিয়ে অনেক কথা বললেন, কিন্তু আমার দলের প্রধানমন্ত্রী এসে এইটা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছে যে সরকারের সদিচ্ছা অনেক আছে এবং সরকার এই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং অনেক জরিমানা আমরা দিনের পর দিন করে যাচ্ছি। কিন্তু তাই বলে আমি আজকে বাজারের প্রতিটা দোকানে তো পুলিশ কিংবা প্রতিটা বাজারে তো মোবাইল কোর্ট বসাতে পারবো না, ঠিক সেই বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে। আজকে যখন চায়নার ডেট পলিসি দিয়ে বিশ্বের 140টি দেশের বেশি হচ্ছে আপনার যেখানে ঋণগ্রস্ত হচ্ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের মানুষের প্রত্যেকটা মাথাপিছু ঋণ 85,000 টাকা রেখেও পদ্মা সেতুর মতো এরকম আরও 10টা মেগা প্রজেক্ট নিজের বাজেট দিয়ে করে যাচ্ছে। ঠিক সেই জায়গা থেকে তারা বলেছিল যে আমাদের এক্ষেত্রে একটু ভর্তুকি কমাতে হবে, কিন্তু সেই ভর্তুকি কমানোর বিষয়টা তারা আজকে আমাদের উপর দায়ভার নিয়ে আসলো। কিন্তু আমাদের সদিচ্ছার এতগুলা জায়গা তারা কোনোটাই আজকে দেখলো না। তারা আজকে বললো যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কেন জিডিপির সাথে অন্যান্য দেশের তুলনায় কেন আমরা তেলের দাম কমাচ্ছি না। বিশ্বের অন্যান্য দেশ দেখুন, কোনো দেশই কিন্তু একটা পণ্যের দাম কমাতে পারে না। কারণ কি, দিনের পর দিন একটা উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশের জিডিপি যেমন বাড়ে, তাদের মাথাপিছু আয় বাড়ে, একই সাথে ওই দ্রব্য মূল্যগুলো বাড়ে। অর্থাৎ যখন আপনার গ্রাফটা একটা সমান্তরালে জিডিপি এবং দ্রব্যমূল্যের গ্রাফটা সমান্তরালে যায়, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আপনার ওই মানুষ খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট হয় না। সরকার আজকে দেখুন প্রত্যেক জায়গায় আপনার হচ্ছে মিনিমাম ওয়েজ ঠিক করে দিয়েছে, একটা মানুষের 9,000 টাকা বেতন কিংবা একটা গার্মেন্টস কর্মীর 12,000 টাকা বেতন। ঠিক সেই জায়গা থেকে সরকার এই চিন্তাগুলো করে যেন ওই দ্রব্যমূল্য ওই নাগালে থাকে। এখন কথা হচ্ছে, আমাদের দল থেকে দেখুন আমরা কি বলছি, এককেন্দ্রিক আন্তর্জাতিক বাজারে ক্রমশ নির্ভরতা কমানো ও বহুমুখী আমদানি পণ্যের যোগান সৃষ্টি। এখন কথা হচ্ছে, প্রথমত চালের কথায় আসেন, যখন একটা পণ্যের জন্য আপনি একটা নির্দিষ্ট দেশের উপর নির্ভর থাকবেন, ঠিক সেই জায়গা থেকে আরব বসন্ত কিংবা চায়নার ইকোনমিক ক্রাশ কিংবা রাশিয়ার ইউক্রেনের যে হচ্ছে স্যাংশন, ঠিক সেই জায়গা থেকে আপনার ওই আমদানি পণ্যের ঘাটতি দেখা যাবে। এখন কথা হচ্ছে, দেখুন আমাদের চালের বাজারের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই চালের বাজারের বাদ দিলেও সরকার দেখছে এত বড় নির্ভরশীলতার বাদ দিয়েও আমার দেশের সরকার কি করছে, এই যে উৎপাদন নিজের দেশের স্বনির্ভরতা বাড়াচ্ছে। ঠিক সেই জায়গাতে দেখুন পুরো বিশ্বে আমরা ধান উৎপাদনে চতুর্থ, আমরা ইলিশে প্রথম, আমরা পোশাক শিল্পে দ্বিতীয়, তেমনি সবজিতে তৃতীয় এবং আলুতে ষষ্ঠ। যেখানে 1971 সালে আমাদের দেশকে প্রচণ্ড ধান সংকটে পড়তে হতো, সেখানে স্বাধীনতার 50 বছরের মধ্যে দেখুন আমরা প্রায় 3 গুণ বেশি খাদ্য উৎপাদন করতে পারছি। অর্থাৎ আমাদের এই গ্রাফটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেই থাকছে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু 2020 সালে যেখানে আমাদের একটা বড় অর্থনৈতিক মন্দা পুরো বিশ্বকে ফেস করতে হয়েছে, আমার দেশের কোনো আপনার উত্তরবঙ্গে কিন্তু আর মন্দা দেখা যায়নি। কিংবা আমার দেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরেও আমার দেশের কোনো মানুষকে
কিন্তু কোনো অঞ্চলে দুর্ভিক্ষ দেখা যায়নি। তারপরেও তারা এই তুলনাগুলো করছে না, যেখানে আগের 10 বছর আগে যখন 15 বছর আগে আমার সরকার ক্ষমতায় ছিল না, তখন যে দুর্ভিক্ষগুলো হতো সেই দুর্ভিক্ষগুলো কি এখন আমাদের মধ্যে হচ্ছে কিনা। এরপরও তারা বলছে যে টিসিবির লাইন। এখন আমরা এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বুঝিয়েছি। দেখুন, এই যে টিসিবির লাইন, আমরা তো ট্রাকের পর ট্রাক বাড়িয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনার যখন জনসচেতনতার অভাব, একই মানুষ বারবার যে লাইনে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে তো বাড়ি বাড়ি যে চেক করে এসে সরকার সেই টিসিবির পণ্যগুলো পৌঁছাতে পারবে না। অর্থাৎ আমাদের জায়গা থেকে তো আমরা চেষ্টা করেই যাচ্ছি। আমাদের সম্পূর্ণ বক্তব্য ঠিক এই জায়গাতে ছিল, সরকারের ব্যর্থতা এবং সরকারের সদিচ্ছা ঠিক কোন জায়গাতে আসলে বিতর্কটা। তাই মাননীয় স্পিকার বলতে চাই, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা আফনান আশরাফি তিশার কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। সরকার দলের প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করে রেখেছেন তা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমি তার তীব্র বিরোধিতা করছি। আমি প্রথমেই এসে আজকে বিরোধিতার জায়গাটি স্পষ্ট করে যেতে চাচ্ছি। আজকে আমরা একবারও বলছি না যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে সেগুলো কার্যকরী হচ্ছে না, তাই আমরা বলছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের যথেষ্ট ঘাটতি রয়েছে। আর যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে সেগুলো কার্যকরী হতো। তথ্য এবং ভুল ধরিয়ে দিলে হয়তো বা আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাড়ছে না কোনো আয়। আপনি বারবার বলতেছেন আপনাদের আয় বেড়ে যাচ্ছে। 2015 সাল থেকে বিগত 7 বছরে আপনাদের বার্ষিক কোনো আয় বাড়েনি। ধরে নিলাম আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েছে, দেশের বাজারে কিছু পণ্যের দাম বাড়বে, কিন্তু যে পণ্য উৎপাদিত হয় বাজারে ঘাটতি নেই সেটার দাম কেন বাড়বে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট ঘাটতি রয়েছে, তা আমি ব্যাখ্যা করছি। জাগো নিউজ 24-এ এক প্রতিবেদনে দেখা গেছে 2009 থেকে 2022 গত 13 বছরে মোট দানাদার শস্য উৎপাদিত হয়েছে 445.05 মেট্রিক টন, চাল 376.08 লাখ মেট্রিক টন, গম 12.34 লাখ মেট্রিক টন, এছাড়া আলু 106.13 লাখ মেট্রিক টন, ডাল জাতীয় ফসল 9.3 লাখ মেট্রিক টন, পেঁয়াজ 33.62 লাখ মেট্রিক টন এবং পাট 77.25 লাখ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। যেখানে চালের চাহিদা 3.50 লাখ টন, উৎপাদিত পরিমাণ 3.58 লাখ টন, দাম বৃদ্ধি পেয়েছে 23%। ডালের চাহিদা যেখানে 27 লাখ উৎপাদিত হয়েছে 9 টন, আমদানিত হয়েছে 18 লাখ টন, দাম বৃদ্ধি পেয়েছে 25%। অন্যদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে 70%, আটা 24%। সূত্র 17 ফেব্রুয়ারি যুগান্তর। 2021 সালে 1 নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত পত্রিকার শিরোনাম হয় বাজারে আগুন পুড়ছে সাধারণ মানুষ। ওই প্রতিবেদনে বলা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের তেমন কোনো তৎপরতা নেই। সরকারি বিপণন সংস্থা টিসিবি প্রতিদিন প্রকাশ করে বাজার দরের তালিকা। শুক্রবার পণ্যের তালিকা ঘেঁটে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে 20টি পণ্যের দাম 68টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ, মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস, চিনি, ডিম, জিরা ইত্যাদি। 4 দিন আগে পেঁয়াজের দাম ছিল 30 টাকা, শুক্রবার সেটি বিক্রি হয়েছে প্রতি কেজি 50 টাকা। ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে সম্প্রতি বোতলজাত তেলের 12 টাকা বাড়িয়েছে বাণিজ্যিক মন্ত্রণালয়। বাজারে 1 লিটার তেলের বিক্রি হয় 168 টাকা। কয়েক মাস স্থির থাকার পর আবার বেড়েছে চিনির দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছিল যেখানে 75 থেকে 76 টাকা, এখন সেটা 80 থেকে 82 টাকা। মাননীয় স্পিকার, খুলনার বেশিরভাগ বাজারে তেমন কোনো তেল নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে খাদ্য থেকে সকল দ্রব্য তাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাই সরকার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনা অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সদিচ্ছার কোনো ঘাটতি নেই, এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা বক্তব্য শুনবো এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য আবিদ মাহমুদের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, খুব কষ্ট পেয়েছিলাম যখন তিনি বললেন একটা ব্যাংক কর্মকর্তার গল্পের কথা। আসুন তাকে একটু বিশ্ব ঘুরিয়ে নিয়ে আসা যাক। যখন 2021 সালে ব্রিটেনের পণ্যের দাম বেড়েছিল সকল পণ্যে 20%, সকল পত্রিকার শিরোনাম ছিল যে সুপার শপ খালি পড়ে আছে। ব্রিটেনের মানুষজন রাস্তায় কোটি কোটি টাকা নিয়েও সুপার শপে যে কোনো পণ্য পাচ্ছেন না। মাননীয় স্পিকার, যেখানে খাদ্য নিরাপত্তাহীনতায় আছে বিশ্বের প্রায় 50 কোটি 2 লক্ষ মানুষ। মাননীয় স্পিকার, জানুয়ারির 18, 2022 বাংলা নিউজ 24-এর শিরোনাম ছিল
ছিল যুক্তরাষ্ট্রে খাদ্য সংকট, মিলছে না টয়লেট পেপারও। যেই দেশের বাজেট কিনা $6 ট্রিলিয়ন, সেই দেশের মানুষজন টয়লেট পেপার সংকটে পড়ছে। মানে স্পিকার, আমার প্রশ্ন এই সংসদে, বাংলাদেশের কোন ব্যাংক কর্মকর্তাকে মানে স্পিকার 2 বেলা না খেয়ে থাকতে হচ্ছে? একজনের উদাহরণ দিয়ে যাক মানে স্পিকার, পারবেন না তারা। তারা আমাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশ তাহলে এখানে কি করছে? মানে স্পিকার, আপনি দেখুন বাংলাদেশ এই সময় যেখানে অন্যান্য বড় বড় অর্থনীতির দেশসমূহ তারা নিজেরা স্বনির্ভর না, তাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো পণ্য নেই, বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে পুরো বিশ্বে দ্বিতীয় ধান উৎপাদনের র্যাঙ্কিং হয়েছে, যেখানে বিশ্বের প্রতিজন মানুষ 200 গ্রাম চালের চাহিদা মেটাতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ 400 গ্রাম চালের চাহিদা প্রতিদিন মেটায়। মানে স্পিকার, তিনি বলেছেন যে মানুষের নাকি ক্রয় ক্ষমতা বাড়েনি, তারপরেও মানে স্পিকার কিভাবে 400 গ্রাম চাল প্রতিদিন মানুষ খেতে পারছে? মানে স্পিকার, আমার প্রশ্ন থেকে যাবে তাদের কাছে। তিনি বলেছেন মানে স্পিকার যে আমাদের নাকি কোনো মানুষের টাকা পয়সা নেই, আমরা কোনোদিন বাজারে যে সয়াবিন তেল কিনি শুধুমাত্র 10 টাকার সয়াবিন তেল। মানে স্পিকার, আমাদের যেই বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি আমাদেরকে বলেছেন যে একজন শ্রমিকের যে আয়, সেই আয়ে তারা 10 থেকে 12 কেজি চাল প্রতিদিন কিনতে পারে। তাহলে মানে স্পিকার, সয়াবিন তেলের যে বিষয়টি মানে স্পিকার পুরো বিশ্বমন্দা যেখানে চলছে সেখানে কিভাবে তারা মানে স্পিকার এই জাতীয় প্রশ্ন করে? তারা আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছে যে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাকি কোনো মনিটরিং পলিসি নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন তেলের মামলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় অনেক তেল দাম বেশি নিচ্ছে, চালের দাম অনেক বেশি নিচ্ছে, এখানে নাকি সরকার কোনো ব্যবস্থাপনা করেনি। একটু জানানোর জন্য বলছি, সরকারের 12টি সংস্থা কাজ করছে, 35টি টিম কাজ করছে, প্রতিনিয়ত 35টি টিম একটা উন্নয়নশীল দেশে রান করা কোন দেশে আছে মানে স্পিকার? তারা দেখিয়ে যাক। মানে স্পিকার, তিনি প্রশ্ন করেছিলেন যে আমাদের বাংলাদেশে সিন্ডিকেট কেন হয়, এটার উত্তর দিয়ে যাব। দেখুন মানে স্পিকার, সিন্ডিকেট কখন হয়? যখন আপনি ভোক্তার কাছ থেকে সরাসরি পণ্য কৃষকের কাছ থেকে নিয়ে দিতে পারেন না। মানে স্পিকার, এর জন্য বাংলাদেশ সদাই অ্যাপ তৈরি করেছে। আপনি ওই উত্তরবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন মানুষের কাছ থেকে সরাসরি পণ্য এখন ভোক্তাকে দিতে পারবেন, এখানে কোনো মধ্যস্বত্বভোগীর কথা আসবে না। মানে স্পিকার, তাহলে তারা প্রশ্ন করতে পারেন এখন কেন মধ্যস্বত্বভোগী আছে? দুইটা অ্যান্সার মানে স্পিকার। নাম্বার 1, এখনো বাংলাদেশের সদাই অ্যাপের মতো যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হচ্ছে। আমরা উদাহরণ দিতে পারি, যখন কিনা রংপুর রাজশাহী থেকে আম উৎপাদন করা হলো, সেই আম উৎপাদনের ক্ষেত্রে আমরা কিভাবে স্বল্প মূল্যে সারা দেশে আম খাওয়াতে পেরেছি মানে স্পিকার। তারপর তারা আপনাকে বলেছে যে চালের দাম, তেলের দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, সব কিছুর দাম কেন বাড়ছে? আপনাকে বুঝতে হবে সারা বিশ্বে পেট্রোলের দাম বাড়ছে মানে স্পিকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেন থেকে যে 21% পণ্য আমদানি করতাম, রাশিয়া থেকে যে ডাল আমদানি করতাম মানে স্পিকার, এই প্রত্যেকটা জিনিসে 5 গুণ মানে স্পিকার শিপিং কস্ট বেড়েছে। এর জন্য আমার সরকার কি করছে? আমার সরকার নিজ অর্থায়নে মানে স্পিকার পদ্মা সেতু করেছে, যাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমির থেকে পণ্য আপনি সরাসরি ভোক্তার কাছে বিনা কোনো মানে স্পিকার এই সিন্ডিকেট না করে দিতে পারেন। আপনি দেখুন মানে স্পিকার, তারা বলে গেছে তেলের দামের কথা। তেল কোথা থেকে আসে মানে স্পিকার? তেল আসে ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়ার জিডিপি সংকুচিত হয়েছে 2.41%। ইন্দোনেশিয়া থেকে যে 85% পাম তেল আসতো মানে স্পিকার, তিনি বলেছেন পাম তেলের ব্যবহার নাই। মানে স্পিকার, আমি জানি না তিনি কোন রান্নাঘরে থাকেন, মানে স্পিকার আমি জানি না তিনি কোন বাংলাদেশে থাকেন, কিন্তু মানে স্পিকার বাংলাদেশে 252 মেট্রিক টন প্রতি বছর পাম তেলের দরকার হয়। তাই বলতে চাই মানে স্পিকার, সরকারের প্রতি একটু সহিষ্ণু হই মানে স্পিকার, সরকারের সমস্ত যে ভালো উদ্যোগগুলো রয়েছে তাদেরকে একটু প্রেইজ করি মানে স্পিকার। এর মাধ্যমে একটা সোনার দেশ হয়তো আমরা গঠন করতে পারবো। ধন্যবাদ মানে স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের আবিদ মাহমুদকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনব মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ফাইয়াজা আক্তারের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই আমি আমার সরকার দলের সাংসদের একটি ভুল ধরিয়ে দিতে চাচ্ছি। আমি বা আমার দল কেউই চায়নার সাথে বাংলাদেশের তুলনা করেননি। এখন আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। 3 মাস ধরে মাছ খাই না, কিনুম কেমনে? দামের কারণে ধরন যায় না। কথাটা আমার না মাননীয় স্পিকার, বলছিলাম আমার দেশের খেটে খাওয়া কৃষক করিমের কথা। মাননীয় স্পিকার, এরকম করিম আমাদের দেশে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে জাতাকলে পিষ্ট হচ্ছে নিম্ন আয়ের, এমনকি মধ্যবিত্ত আয়ের জনগণ। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি কষ্টকর পরিস্থিতিতে পড়েছেন অল্প আয়ের সৎ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রধান জনগোষ্ঠী। মাননীয় স্পিকার, DW 27/1/2021 একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বলছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে চাল, আলু আর পেঁয়াজের দাম বাড়ছে। এই সিন্ডিকেট সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারে না? অমর্ত্য সেন এর বইয়ে তিনি তুলে ধরেছিলেন সাপ্লাইয়ের ঘাটতির জন্য দুর্ভিক্ষ হয়। তার প্রমাণ বাংলাদেশ। যোগান ঘাটতি কিছুই নাই, মানবসৃষ্ট সিন্ডিকেটের জন্য এই অবস্থা। মাননীয় সরকার, সিন্ডিকেট কি সরকারের থেকেও বেশি শক্তিশালী?
সরকার নির্ধারণ করে দেওয়া সয়াবিন তেলের মূল্য বেড়েই চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মাঠ পর্যায়ে মোটেও কার্যকর হচ্ছে না। নিয়ন্ত্রণ ঢিলেঢালা হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা অতিমাত্রায় তৎপর হয়ে উঠছে। মাননীয় স্পিকার, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে একদিকে ব্যবসায়ী মহল সবসময় সরবরাহে ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে, অপরদিকে দেশের একদল অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধা মতো বিপুল পরিমাণ পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। ব্যবসায়ী মহলের মধ্যে সিন্ডিকেট গঠন করে ইচ্ছা মতো পণ্যের মূল্য হাঁকিয়ে বসে। মাননীয় স্পিকার, আমি বোঝাতে চাচ্ছি যে ব্যবসায়ীদের এমন ইচ্ছামতো পণ্যের মূল্য হাঁকিয়ে বসার ফলে আমার দেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দৈনন্দিন দ্রব্যমূল্য কেনার ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। সরকার সমর্থিত এ সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে চাঁদে চাঁদে দাম বৃদ্ধির ষড়যন্ত্র থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, গাছের শিকড় কেটে আগায় পানি ঢাললে যেমন গাছ বাঁচানো সম্ভব নয়, তেমনি পুঁজিবাদী অথবা খোলা বাজার তথা লুটপাটের অর্থনীতি বহাল রেখে টিসিবির মাধ্যমে ট্রাকে করে খাদ্য বিতরণের টোটকা দেওয়ায় এ সমস্যার সমাধান সম্ভব নয়। মাননীয় স্পিকার, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মূল্যস্ফীতি কমছে, সম্ভবত 5.82 ছিল গত মাসে, এমনটি বলছে সরকার। 2022 সালের 20 ফেব্রুয়ারি জাগো নিউজ 24-এর এক প্রতিবেদনে এমনটি বলেছেন ABM মির্জা আজিজুল ইসলাম। মাননীয় স্পিকার, এটি একটি মজার ব্যাপার। মাননীয় স্পিকার, বাজার এখন ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি কী করে কমে আসে তা আমার জানা নেই। মাননীয় স্পিকার, আমরা সবশেষে বলতে যাচ্ছি যে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা, সরকারের যথেষ্ট মনিটরিংয়ের অভাব, তথ্যের গরমিল, খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া, সরকারের দুর্নীতি প্রসার ও কালোবাজারি এবং সরকারের দূরদর্শিতার অভাব থাকার কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই এই প্রস্তাবটি কোনোভাবেই সংসদে গৃহীত হওয়ার দাবি রাখে না। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। বিরোধী দলে তার বক্তব্য প্রদান করবার জন্য আমরা যুক্তি খণ্ডন পর্ব আমরা একটু 2 মিনিট করে বক্তব্য শুনে নিই। সর্বপ্রথমেই যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দল নেতা ASM হুমায়ুন কবিরকে। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ প্রদান করার জন্য। সেক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেলেন যে আমাদের একটি বড় চালের চাহিদা আসছে হচ্ছে চীন থেকে। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী সাহেব, আপনাকে বলে যেতে চাই যে আমাদের চালের চাহিদা আপনাদের যে তথ্য মতে 3,50,00,000 টন, সেখানে এই মুহূর্তে আপনাদের চাল উৎপাদন হয়েছে 3,58,00,000 টন। সেক্ষেত্রে আপনাদের এখানে দাম বৃদ্ধির কোনো কারণ নেই মাননীয় মন্ত্রী সাহেব। এরপরে আপনারা যে দাম বৃদ্ধির কথা বলছেন, সেক্ষেত্রে আপনাদের চালেই শুধুমাত্র দাম বৃদ্ধি করেছেন আপনারা 23% মাননীয় মন্ত্রী সাহেব। আর এরপরে যেটা বলতে চাচ্ছি যে আপনারা বলছেন জিডিপি বেড়েছে, কিন্তু আপনারা কি দারিদ্র বৈষম্য যেটা রয়েছে সেটা কি একবারও কমাতে সক্ষম হয়েছেন? সেক্ষেত্রে কি আপনি আমাদেরকে বলে যেতে পারবেন এই মুহূর্তে আপনারা দারিদ্র বৈষম্য কত, যার উপর ভিত্তি করে আপনি নির্ধারণ করছেন যে সবাই আপনার খাবার পাচ্ছে? যেখানে আপনি বলছেন টিসিবির লাইনে যে বিভিন্ন রকম রয়েছে মানুষের জনগণের জনসচেতনতার অভাব, আসলে কি টিসিবির লাইনে যে খাদ্যদ্রব্যটা যাচ্ছে সেটা কি বা দ্রব্য যাচ্ছে সেটা কি যথেষ্ট আমাদের জনগণের জন্য? আপনারা এখন পর্যন্ত খাদ্য সংগ্রহের আসলে কোনো লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারেননি। 2 থেকে 3 দফায় আপনারা দাম বৃদ্ধি করেও আপনাদের কাছে কৃষক দ্রব্যমূল্য বিক্রি করতে চাচ্ছে না কেন মাননীয় স্পিকার? আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী জবাব দিয়ে যাবেন। এরপর বলছেন যে আপনারা নাকি কৃষককে ন্যায্য মূল্য দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি ন্যায্য মূল্য দেন সেক্ষেত্রে তো আপনার যে আপনার যে খাদ্যটা সংগ্রহ করছেন সেক্ষেত্রে তো এটাতে কি আপনারা সফল হওয়ার কথা। কেন সেখানে আপনারা 2 দফায় 3 দফায় বারবার দাম বাড়িয়েও আপনারা সফল হচ্ছেন না? আর আপনারা বলছেন যে আপনারা এটাও বলে গেছেন যে আপনাদের বন্যায় আপনাদের ধান চাল সব কিছু কি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে এটাও বলে যেতে চাই পূর্বে যখন 2021 সালে আসমান হয়েছিল তখনও কিন্তু আপনারা চালের দাম বাড়াননি, মনে রাখবেন অনুগ্রহপূর্বক। এর পরবর্তীতে আমি যে বিষয়টি বলছি যে আপনারা বলছেন আপনাদের যথেষ্ট পরিমাণ মনিটরিং রয়েছে এবং আপনারা এটাও বলছেন যে আপনাদের টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য না পাওয়া যাওয়াটার জন্য কারা দায়ী? জনগণ দায়ী। সেক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে যে টিসিবির ডিলাররাই আপনাদের সেখানকার মানুষেরাই বারবার একজনকে এনে অতিরিক্ত পণ্য সরবরাহ করছে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আপনারা পুরো বাজার বাদ দেন, শুধুমাত্র টিসিবিতেই আসি, পুরো বাজারে আপনাদের এত মনিটরিং টিমের দরকার নেই। 450টা ট্রাক আছে না, অনুগ্রহপূর্বক সেখানেই একজন করে করে দরকার লাগলে আপনারা কাউকে বসান, যেন তারা এতটুকুই যেন নিয়ন্ত্রণ করতে পারে, পুরো বাজারের কথা বাদ দিয়ে। এই মুহূর্তে এগুলো বলে আমি আজকের যে আমাদের টপিক রয়েছে সেটা হচ্ছে যে বাজারে সদিচ্ছার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে সদিচ্ছা রয়েছে সরকারের, এটির তীব্র বিরোধিতা জানাচ্ছি মাননীয় স্পিকার।
ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য শুনবো মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা প্রিয়া দেবের কাছ থেকে তার শেষ মুহূর্তের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরেকবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, খুব আসলে কষ্ট লেগেছে যখন এত উদ্যোগের কথা বলি মাননীয় স্পিকার, যখন এত উদাহরণ দেখায়, তারপরও যখন ওনারা অস্বীকার করেন মাননীয় স্পিকার আমাদের নাকি কোনো উদ্যোগ নেই, আমাদের কোনো সদিচ্ছা নেই। সত্যি খারাপ লাগে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে আমরা টিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেছেন, টিসিবিতে নাকি আমরা মনিটরিং বসাচ্ছি না। মাননীয় স্পিকার, বারবার বলেছি 12টি মনিটরিং সেল কাজ করছে, 35টি টিম কাজ করছে, তারপরও মাননীয় স্পিকার ওনারা মানতে রাজি না। মাননীয় স্পিকার, আমরা জনগণের কষ্ট বুঝি মাননীয় স্পিকার, এই কারণে মাননীয় স্পিকার টিসিবি 1 কোটি নিম্নবিত্ত মানুষকে কার্ড দিবে মাননীয় স্পিকার, যাতে কোনো রকম অনিয়ম না হয়। আপনি টিসিবির দুর্নীতি দেখতে পারেন, কিন্তু আমাদের সদিচ্ছা কেন দেখতে পাচ্ছেন না আমি আসলে বুঝতে পারছি না। টিসিবির এই যে এত বড় মহৎ উদ্যোগ, এটা কেন আপনারা দেখতে পাচ্ছেন না, এটা আমি বুঝতে পারছি না। রমজানে যে টিসিবি ট্রাক বাড়াবে সাধারণ জনগণের জন্য, শুধু ট্রাক বাড়িয়ে কিন্তু আমার সরকার বসে নেই মাননীয় স্পিকার। আমার সরকার 165 টাকার তেল 110 টাকায় কিনে হচ্ছে টিসিবিকে দিচ্ছে। আমার সরকার যদি দুর্নীতি না কমায়, লস তো আমারই। সরকার হিসেবে কি আমার 45 টাকা লস হচ্ছে না প্রতিটি তেলের পিছনে? আমি কেন এই লস চাইবো? আমি চাই আমার জনগণের ভালো হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনারা বললেন ভর্তুকির কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভর্তুকি কমাতে বলেছেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেক বিবেচক মানুষ, উনি জানেন মাননীয় স্পিকার। আমরা দেখেছি শ্রীলঙ্কাতে কি হয়েছে, ভিয়েতনামে কি হয়েছে। ভর্তুকি বাড়ানোর কারণে মাননীয় স্পিকার ওই দেশগুলোর অর্থনীতি কিভাবে ভেঙে পড়েছে। এই জায়গাতে মাননীয় স্পিকার ভর্তুকি কিছু কমানোর কথা বলা মাননীয় স্পিকার কোনো অপরাধ না, উনি বুঝে শুনেই কথা বলেছেন। আপনারা হচ্ছে মাননীয় স্পিকার কথা বুঝতে পারেন না। মাননীয় স্পিকার, আজকে তারা সিন্ডিকেটের কথা বলেছেন। মাননীয় স্পিকার, সয়াবিন তেলে যখন হচ্ছে 12 টাকা করে লিটারে 12 টাকা করে বাড়াতে বলেছিল, তখন মাননীয় স্পিকার আমার সরকার কিন্তু বাড়াতে রাজি হয়নি। আমার সরকার মাননীয় স্পিকার ওইখানে সিন্ডিকেটকে রুখে দিয়েছে। এই উদ্যোগগুলো কেন আপনারা দেখছেন না মাননীয় স্পিকার, আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, ওনারা হচ্ছে মাননীয় স্পিকার জার্মানির উদাহরণ দিয়েছেন। আমি আসলে অবাক মাননীয় স্পিকার, জার্মানি চোখে পড়ে কিন্তু ব্রিটেন আমেরিকা চোখে পড়ে না মাননীয় স্পিকার। শুধুমাত্র একটা দেশই ওনারা দেখলেন, কিন্তু ব্রিটেন আমেরিকার মতো উন্নত দেশগুলোতে যে সুপার শপ খালি মাননীয় স্পিকার, তারা যে মন্দা পার করছে, তাদের যে দাম বাড়ছে, এই জিনিসগুলো মাননীয় স্পিকার আজকে আমাদের বিরোধী দল দেখতে পারলেন না। তার মানে কি মাননীয় স্পিকার, ওনারা তাই দেখেন যা ওনারা দেখতে চান। ওনারা মাননীয় স্পিকার সরকারের ভালো কিছু দেখতে চান না। মাননীয় স্পিকার, আজকে ওনারা চালের বাজারের কথা, চালের দামের কথা বারবার বলছেন। মাননীয় স্পিকার, আমার দেশের কৃষকের কথা কি আমি ভাববো না? কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও মাননীয় স্পিকার, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। করোনায় হচ্ছে, শেষ করছি মাননীয় স্পিকার, করোনায় হচ্ছে গিয়ে আমার কৃষকরা মাঠে নামেনি মাননীয় স্পিকার। সারের দাম বেড়েছে, পণ্যের দাম বেড়েছে। আমরা মাননীয় স্পিকার 15 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াচ্ছি মাননীয় স্পিকার। চিন্তা করতে হবে মাননীয় স্পিকার, কেন চালের দাম বাড়ে। আজকে পেঁয়াজের দাম বাড়ার কথা বলেছেন মাননীয় স্পিকার, বাজার সম্পর্কে জানেন না তাই বলেছেন। মাননীয় স্পিকার, এখন যে পেঁয়াজ আমার কৃষক উৎপন্ন করছে, এই পেঁয়াজ 2-3 দিন পর হচ্ছে মাননীয় স্পিকার পচে যায়। এখন যদি আমি কৃষকের কাছ থেকে পেঁয়াজ না নেই, এই পেঁয়াজ যখন পচবে তখন আমার কৃষক কোথায় যাবে? কৃষক যে 25 টাকা করে এই পেঁয়াজ উৎপন্ন করলো, আমার কৃষক কই যাবে মাননীয় স্পিকার? সে যে লসে যাবে সেটা কি হবে মাননীয় স্পিকার? শেষ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এজন্য আমার সরকার কৃষকের কথা ভাবে, মানুষের কথা ভাবে, জনমানুষের কথা ভাবে। এজন্য মাননীয় স্পিকার, আসুন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই বলি মাননীয় স্পিকার, শুধুমাত্র সরকার একা কিছু করতে পারবে না। সরকারের সদিচ্ছা তখনই সফল হবে যখন মাননীয় স্পিকার জনগণ সরকারের সাথে হাত মেলাবে মাননীয় স্পিকার। আজকে আমরা, আপনারা, জনগণ সবাই মিলে যখন একসাথে হয়ে কাজ করব, সবাই যখন একটু ধৈর্য রাখবো, সরকারের উপর একটু বিশ্বাস রাখবো, তখনই মাননীয় স্পিকার সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সদিচ্ছার প্রশ্নে মাননীয় স্পিকার আমার সরকারকে কেউ প্রশ্ন করতে পারবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদের বাংলাদেশে কিন্তু নানা অর্জনের কথা আমরা কিন্তু বলছি, কিন্তু এই অর্জনের মধ্যেও কিন্তু লাগামহীন ঘোড়ার চাপে কিন্তু সরকারের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, যে লাগামহীন ঘোড়ার দ্রব্যমূল্য যেভাবে বেড়ে চলছে সেই কারণের জন্য। আমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, শাক সবজি, মাছ, মাংস, ডিম সহ সর্বত্রই দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কোনো না কোনোভাবে এর দাম বেড়েই চলছে। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলাটা মনে হচ্ছে যে আমরা প্রতি বছরে ক্লাস 7-এ পড়ি, পরের বছরকে আমরা ক্লাস 8-এ পড়বো, পরের বছর ক্লাস 9-এ পড়বো। এটা প্রতিদিনের একটা, প্রত্যেক দিনের একটা প্রথম সংবাদ হচ্ছে গিয়ে যে চালের দাম কেজিতে কত টাকা বেড়েছে, ডালের দাম কেজিতে কত টাকা বেড়েছে। এই যে আমাদের জনগণের মধ্যে এক ধরনের হতাশা, জনগণের মধ্যে একটা কষ্ট, সেটি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদেরকে নানাভাবে ব্যথিত করে থাকে। প্রত্যেক দিন সকালেই কিন্তু খবরের পাতা, টেলিভিশন আমরা দেখতে পাই কি দ্রব্যমূল্যের দাম বেড়েছে। কমেছে বলে কোনো শব্দ কিন্তু আমরা আমাদের এই বিশেষ করে গত 2, 4, 5, 7, 8 মাসের মধ্যে আমরা শুনতে পাই নাই। গত 1-1.5 মাসে যে হারে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলছে, সে হারে কিন্তু মানুষের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। মধ্যবিত্ত না দাঁড়াতে পারছে ট্রাকের সামনে, মধ্যবিত্ত না হাত পাততে পারছে হাত, মধ্যবিত্ত না বাড়াতে পারছে তার উপার্জন, কিন্তু তারা ধুকে ধুকে মরছে। সে কারণে এখন যে দ্রব্যমূল্যের দাম সেটাকে নাগালে রাখাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব বাংলাদেশেও কিন্তু পড়তে শুরু করছে। এর পাশাপাশি যদি আমরা ভাবি, দেশের আমদানিকৃত গমের একটা বড় অংশ রাশিয়া এবং ইউক্রেন থেকে আসে থাকে, এবং সে কারণে আমরা দেখেছি যে সে গম যেহেতু আসতে পারছে না, সে কারণে আটার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমরা বাজারে দেখতে পেয়েছি। আমরা কি দেখি, আমরা ডাল, সরিষা, পোলট্রি, মুরগির মাছ, গবাদি পশুর খাবারও কিন্তু আমরা এই দুই দেশের উপরে আমরা নির্ভর করে থাকি। সে কারণে আমরা কোথাও না কোথাও মনে করতে পারি যে এই বৈশ্বিক যে পরিস্থিতি, রাশিয়া ইউক্রেনের যে পরিস্থিতি, সে কারণের জন্য আমদানি নির্ভরতার কারণের জন্য আমাদের কিছুটা দ্রব্যের দাম বাড়তে পারে। আমাদের তেলের ব্যারেল এখন সর্বোচ্চ প্রতি ব্যারেল $140 থেকে $45 গিয়ে দাঁড়িয়েছে। জাহাজ ভাড়া বেড়ে গিয়েছে, আমদানিকারকরা পণ্য আমদানি করতে পারছে না, কৃষ্ণ সাগরে সেখানে পণ্যবাহী জাহাজ ঢুকতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, জ্বালানি তেলের দাম যতখানি বেড়েছে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের কারণের জন্য যতখানি আমাদের দ্রব্যের দাম বাড়বার কথা ছিল, সেই হারে কি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে? মোটেই নয়। আমরা রাশিয়া ইউক্রেন এবং বৈশ্বিক পরিবেশকে দায়ী করে আমাদের দ্রব্যের দাম বৃদ্ধিকে আমরা জাস্টিফাই করবার জন্য একটা কালোবাজারি চক্র, একটা মুনাফাখোর ব্যবসায়ী চক্র কিন্তু সেটা বলবার চেষ্টা করে। আমরা বলি মোটেই নয়। আমরা মনে করি যে আমাদের দেশে যে হারে জিনিসপত্রের দাম বাড়েছে, অনেক ক্ষেত্রে 30, 40, 50% পর্যন্ত আমাদের দেশের দ্রব্যের মূল্য দাম, নিত্য প্রয়োজনের দাম আমরা বেড়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। আমরা রাশিয়া ইউক্রেন থেকে ফুলকপি আমদানি করি না, লাউ আমদানি করি না, শশা আমদানি করি না, টমেটো আমদানি করি না। তাহলে লাউ, শশা, টমেটো এর দাম কেন বাড়লো? সেটা কি রাশিয়া ইউক্রেন থেকে আসে, না আমার কৃষকরা বা আমাদের শস্য ফলিয়ে থাকে? তাহলে কি কারণের জন্য এই পণ্যের দাম বাড়ছে, সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই নজরদারি করতে হবে। আমাদের একটা কথা ভাবতে হবে, আগামী নির্বাচন খুব কাছাকাছি সময়, 1.5 থেকে 2 বছরের বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, তাতে যদি জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে না পারে সরকার, দ্রব্যমূল্য যদি সাধারণ মানুষের মধ্যে সহনশীল পর্যায়ে সরবরাহ করতে না পারে, তাহলে কিন্তু আগামী নির্বাচনে এর এফেক্ট পড়বার একটা সংখ্যা কিন্তু রয়ে গিয়েছে। জনগণ কিন্তু দ্রব্যমূল্য বাড়তির কারণের জন্য, মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের কষ্টের জন্য কিন্তু সরকারের কাছ থেকে তাদের মুখ ফিরিয়ে নিতে পারে। যেটা আজকে আমরা বিএনপি বলি বা অন্যান্য বড় দলগুলি বলি, যে আন্দোলন সংগ্রাম করে সরকারের ব্যর্থতা নানা ক্ষেত্রে তারা ফুটিয়ে তুলতে পারেনি বা তারা ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্যের দাম যদি সরকার নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে না পারে, তাহলে কিন্তু আগামী নির্বাচনের ফলাফল খারাপভাবে সরকারে ভোগ করতে হতে পারে। সে কারণে বলছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং অন্যান্য যারা সরকার প্রধানরা রয়েছেন, সরকারের দায়িত্বে রয়েছেন, তাদেরকে এই দ্রব্যমূল্যকে আমরা নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি ফিরিয়ে এনে দেবার জন্য আপনারা আপনাদের যে রাজনৈতিক ইশতেহার রয়েছে, সেই ইশতেহার বাস্তবায়ন করবার জন্য আপনারা জনগণের সাথে একতালে এক লয়ে আপনারা কিন্তু তাদেরকে তাদের যে সুখ শান্তি সেটা ফিরিয়ে দেওয়ার আপনারা চেষ্টা করবেন। আমাদের সরকাররা বলে যে মানুষের উপার্জন বেড়েছে, ইনকাম বেড়েছে, সে কারণে দ্রব্যমূল্যের দাম বাড়লেও খুব একটা এফেক্ট পড়বে না। কিন্তু দেখেন বন্ধুরা, আজকে জিএম কাদের স্যার আছেন, কাদের বেতন বেড়েছে, কাদের ভাতা বেড়েছে? 23 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বেড়েছে। আমার একটা সাংবাদিক ভাইয়ের বেতন বেড়েছে, আমার একটা বেসরকারি কর্মচারী কর্মকর্তার বেতন বেড়েছে, আমার একটা বাস ড্রাইভারের বেতন বেড়েছে। 23 লক্ষ কর্মকর্তা কর্মচারী সরকারি যারা, তাদের বেতন বাড়িয়ে দিয়ে 2 গুণ 3 গুণ বেতন বাড়িয়ে দিয়ে তাদেরকে 2টা 3টা ফেস্টিভ্যাল বোনাস দিয়ে সমগ্র দেশের 17 কোটি মানুষকে যদি তারা মনে করে, সরকার মনে করে থাকে যে আমরা দ্রব্যমূল্য বাড়লেও সাধারণ মানুষ কিনতে পারবে, তাহলে কিন্তু সরকার একটা ভীষণ বড় ভুল হয়ে যাবে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমলা, পুলিশকে শুধুমাত্র সুবিধা দিয়ে যাব, কিন্তু আমার জনগণ দুঃখে থাকবে, কষ্ট থাকবে। সেটি কিন্তু এই জনগণ কিন্তু এক সময় তাদের যখন বিচার দেওয়ার সুযোগ আসবে, সেই বিচারের মাঠে কিন্তু তারা ভোটের ময়দানে যেদিন তারা একদিনের বাদশা হবে, সুযোগ পেলে কিন্তু তারা সেটা প্রমাণ করে দিবে যে না, আমরা কিন্তু অনেক দিন স্বস্তিতে ছিলাম না। আমরা কি দেখি, এদেশের মানুষের সম্পদ বাড়ছে, এদেশের মানুষের এক শ্রেণীর মানুষ অর্থ পাচার করছে, ব্যাংক লুট করছে, ঋণ খেলাপি হয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। এই ব্যাংক লুটকারীদের অর্থকে যদি আমরা বাজেয়াপ্ত করে আমরা যদি সেখানে সাবসিডি দিতে পারতাম, আজকে কিন্তু দ্রব্যমূল্যের দাম আমাকে বাড়াতে হতো না। অর্থ পাচার যদি আমরা রোধ করতে পারতাম, তাহলে আজকে এই দ্রব্যমূল্যের দাম আমাকে কিন্তু বাড়তে দিতে হতে পারতো না। এই সিন্ডিকেটধারীরা যারা দেশে বসে বিদেশে নানাভাবে তাদের ব্যবসা পরিচালনা করে, দেশের অর্থ পাচার করে, তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জনগণের এই কষ্টের কথা আমাদের দেখতে হতো না। তাই আমরা বলতে চাই যে কেবল রোজার মাসে 1 কোটি মানুষকে আমরা স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করব, এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা দ্রব্যমূল্যের বাজারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম কমাতে হবে। আমাদেরকে জনগণকে খাদ্য নিরাপত্তার জন্য তাদেরকে নানা রকমভাবে সাবসিডাইজ দিতে হবে। খাবিকা ক্ষেত্রে আরও নতুনভাবে তাদেরকে সেখানে বাজেট বরাদ্দ দিতে হবে। তা না হলে বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, সেই মাথাচাড়া দিয়ে উঠবার জন্য তারা শক্তি সঞ্চয় করতে পারবে। তারপর আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বের মধ্য দিয়ে এই বাজার সিন্ডিকেট বলি, ঋণ খেলাপি বলি,
ধাপ্পাবাজদের বলি তাদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, তার হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আমি আমার বক্তব্য দিলাম, এবার আমরা বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, জনবন্ধু, জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক বাণিজ্য মন্ত্রী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব গোলাম কাদের এমপি মহোদয়ের কাছ থেকে প্রধান অতিথি হিসাবে এবার আমি তার বক্তব্য প্রদান করবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। নোবেলজয়ী অর্থনীতিবিদ বিখ্যাত ডক্টর অমর্ত্য সেন বলেছেন যে দুর্ভিক্ষ সাধারণত পণ্যের অভাবে হয় না, পণ্য কেনার অর্থের অভাবে হয়। তো আমাদের দেশের যেটা এখন দাঁড়িয়ে যাচ্ছে সেটা হয়তো পণ্য আমরা যে কোনোভাবে হোক, অনেক পণ্যই হয়তো আমাদের চাল টাল এগুলো হয়তো সাফিসিয়েন্টলি আমরা অ্যাভেলেবেল করতে পারবো, কিন্তু যেভাবে সব কিছুর দাম বাড়ছে এবং মানুষের আয় কমছে, এর কারণ হল বেকারত্ব বাড়ছে। আর একটু আগে কিরণ যেটা বলেছে যে আয় বাড়ানো সরকারি কর্মচারীর সংখ্যা খুব কম, বেশিরভাগ মানুষ আয়ের দিক থেকে খুব একটা বাড়েনি, অনেকের কমে গেছে, অনেকের চাকরি চলে গেছে, বেকারত্ব আগের চেয়ে বাড়ছে। সেই জন্য এখানে দুটো জিনিস কথা এসছে, ওটার সঙ্গে আমি মিলিয়ে বলতে চাই। সেটা হলো জিডিপি বাড়লে প্রবৃত্তি, এটা আমরা সবসময় পজিটিভলি নেই, সব দেশেই নেয়, কিন্তু ইট ইজ অনলি ওয়ান অফ দ্য ইন্ডিকেটার্স। এবং এটার আসল রহস্যটা হলো বা আসল যে জিনিসটা দেখার বিষয় সেটা হলো এর থেকে জনগণ কীভাবে উপকৃত হলো। সরাসরি উপকৃত হয়, এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়ে, মানে জিডিপি বাড়া অর্থ অনেক চাকরি পাবে অনেক মানুষ। আমাদের দেশে যে মেগা প্রজেক্টগুলি করা হচ্ছে দুর্ভাগ্যবশত, সংসদে আমি কথাটি কয়েকবার বলেছি যে আমাদের দেশে এটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি যে হারে ইনভেস্টমেন্ট হয়েছে সে তুলনায় একেবারেই নেগলিজেবল, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়েনি। আর এইসব করোনার কারণে এবং বিভিন্ন কারণে আমাদের দেশের অনেকগুলো চাকরি হারা লোকের সংখ্যা দিন বাড়ছে। এটা হলো একটা কথা। আর পার ক্যাপিটা ইনকামের সঙ্গে আমি এটা বলতে চাই যে পার ক্যাপিটা ইনকাম আমাদের অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের দেশে বৈষম্যটা একটা এমন স্টেজে চলে গেছে যে ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো মেজারমেন্ট করা হয়, ইকোনমিস্টরা বা এটা নিয়ে যারা কাজ করেন তাদের ধারণায় বাংলাদেশ একটা সবচেয়ে বেশি বৈষম্যের দেশ হয়ে যাচ্ছে। মানে ধনীরা প্রতিদিন আরও ধনী হচ্ছে আর গরিবরা গরিব থেকে গরিব হচ্ছে। ফলে এই জিনিসটা যে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে যদিও আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এটার সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না। আরেকটা হলো যে জিডিপি যদিও বাড়ছে সেই হিসাবেও একটা পরিবারের আয় বাড়ছে না, যেহেতু চাকরিজীবীর সংখ্যা কমে যাচ্ছে বা অ্যাটলিস্ট স্টেডি আছে, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে। ফলে আলটিমেটলি আমি যেটা বলতে চাই, এবং সামনে যদি যখন যুদ্ধ শুরু হয়েছে, ইউক্রেন যুদ্ধের কথা তোমরা অনেকে বলেছো, এটা ঠিক আজকে থেকে 8 দিন বা 9 দিনের বিষয়, এটা তার আগে কিন্তু এটা ছিল না। কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে আসছে আমাদের তার অনেক আগের থেকেই। তো সেখানে আমার ধারণা, বিশেষ করে আমি এটাও বলেছিলাম যে টিসিবির দিকে যখন তাকাই, টিসিবির ট্রাকের, আমি তো ওইখানে ছিলাম, অনেক কাজ করেছি, ওখানে লাইনগুলো প্রতিদিন বাড়ছে, তার মানে সেখানে দুস্থ মানুষের সংখ্যা বাড়ছে। আর একটা ভোক্তা অধিকার সংরক্ষণের আইনটা হয়েছিল আমি জয়েন করার ঠিক আগের মুহূর্তে, এই ডিপার্টমেন্টটা আমার হাতে তৈরি এবং এটার কাজকর্ম করে আমি করতাম। এটা কিন্তু তোমার প্রাইসটাকে কন্ট্রোল করা, বাজারে গিয়ে ওই যেটা করছে এটার প্রধান উদ্দেশ্য ছিল না। এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, কারণ বাজারে যারা যখন যায় এটা অনেক হাত ঘুরে যায়, তার আগে পাইকারি থাকে, তার আগে ইম্পোর্টার থাকে। একটা লোক যখন বাজারে একটা জিনিস বেশি দামে কিনে নিয়ে এসে বিক্রি করতে যায়, তখন তাকে হয়তো সেই বেশি দামে তার সঙ্গে তার খরচ এবং লাভটা যোগ করে করতে হয়। কাজে তাকে যদি তখন তুমি শাস্তি দাও, এটা অনেক সময় অন্যায় হয়ে যায়, কারণ সে হয়তো এটার জন্য দোষী নয়, সে কিনেছে বেশি দামে। ফলে আমরা যেটা দেখতে চেয়েছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণে, সেটা হলো কোয়ালিটি, আর একটা হলো যে অ্যাডাল্টারেশন, মানে যেটা দিচ্ছে সেটা সঠিক দিচ্ছে কিনা, ভেজাল দিচ্ছে কিনা, এটার দিকে বেশি নজর দেওয়ার কথা ছিল। আর দামের ব্যাপারে যেটা একটা কথা তোমরা বলেছো ভেরি পার্টিনেন্ট, সেটা হলো যেগুলো লোকাল প্রোডাক্টস, আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্ট, শাকসবজি, এগুলোর দাম কৃষকরা যে দামে বিক্রি করে, এমনকি চাল কৃষকরা যে দামে মার্কেটে বিক্রি করে, তারা বাজারে এসে, ঢাকার বাজারে এসে বা সাধারণভাবে শহরগুলিতে এসে এটার দাম অনেক গুণ বেড়ে যায়। 5 টাকা 6 টাকায় যেগুলো বিক্রি হয় কেজি, বা 10 টাকায় বেগুনটি, পটল ইত্যাদি, এগুলো ঢাকার মার্কেটে 60, 70, 80 টাকা হয়ে যায়। তার কতগুলো কারণ আছে। গ্রামের বাজারগুলোতে গিয়ে কিছু ফরিয়া বা কিছু বড় লোক, তারা বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করে সমস্ত প্রোডাক্টগুলো তাদের দামে কিনে নিতে চেষ্টা করে। তখন হয় কি, মার্কেট যখন তাদের এখানে আসে, তখন ওই সেলার্স অনেকগুলো হলেও এখন বায়ার্স তারা কয়েকজন কিনে ফেললো, এবং তখন আবার
তখন যখন মার্কেটে তারা যায় তখন কিন্তু বায়ার্স অনেক আসছে, তারা সেলার কিন্তু কম, তখন তারা আবার এটাকে সিন্ডিকেট করে তারা নিজেই ঠিক করে নেয়। এমনকি তরকারি বাজার, এই কারণ বাজারে ওখানে কয়েকটা আড়তদার আছে, তারা ছাড়া যে কোনো কৃষক এসে তার বাজারে ওখানে বিক্রি করতে পারবে না, যারা উৎপাদন করে তারা ওখানে বিক্রি করতে পারবে না, তাদেরকে ওই পাইকারির কাছে যেতে হবে এবং পাইকারের কাছে বিক্রি করতে হবে এবং সে তখন দাম ঠিক করবে তারা মিলে যে কত দামে কোনটা প্রোডাক্ট বিক্রি হবে। সেখানে গিয়ে ওই যে 5 টাকা বা 10 টাকার বেগুন বা এরকম ধরনের তরকারি ঢাকার মার্কেটে 60, 70, 80 টাকায় বিক্রি হয়। এবং এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হলো চাঁদাবাজি, ঘাটে ঘাটে চাঁদাবাজি, মানে যারা ট্রান্সপোর্ট যখন চলতে থাকে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, মানে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন বা মালিক অ্যাসোসিয়েশন, শ্রমিক অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন, ল এনফোর্সিং এজেন্সিস সবাই কিছু কিছু তাদের থেকে এই চাঁদা নেয়, সেটা ওইখানে এই প্রাইসের সঙ্গে যোগ করে পাবলিকের কাছে আসে। কাজে এগুলো কন্ট্রোল করা সম্ভব, যদি না করা হয় তাহলে সরকার সঠিকভাবে কাজ করছে না। তো আমি যেটা সাজেস্ট করেছিলাম এই টিসিবির ব্যাপারে, টিসিবি দিয়ে এই নিরাপত্তা বেষ্টনীটা সম্পূর্ণভাবে কভার করা সম্ভব হয় না। আমার সাজেশন ছিল গভর্নমেন্টের কাছে যে একটা রেশনিং সিস্টেম ছিল আগে, 2-3 ক্যাটাগরিতে জনসংখ্যাকে ভাগ করে ABC করে, যারা অতি দরিদ্র, যারা তার চেয়ে একটু ভালো, তারা তারপরে একটু ভালো, এরকম 3 ক্যাটাগরির কার্ড যদি দেওয়া যায় এবং সেই রেশন কার্ডের মাধ্যমে যদি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে এক্ষেত্রে একটা কিছু ভালো ফল পাওয়ার সুযোগ থাকে। টিসিবির লম্বা লাইন দেওয়ার দরকার কি, রেশন কার্ডে যাবে, তারা যে দামটা সরকার কিনছে 100 টাকা সেটা বিক্রি করবে 50 টাকা, যেটা যে দামে জনগণ কিনতে পারে। তার জন্য যদি অর্থের অভাব হয় বড় বড় মেগা প্রজেক্টগুলিকে বন্ধ করে দেন, দরকার হলে এখন স্থগিত করেন, ওই টাকাগুলোকে এদিকে নিয়ে আসেন। মানুষ বাঁচানোটা অনেক বেশি জরুরি আমি মনে করি, দুর্ভিক্ষ ঠেকানো অনেক বেশি জরুরি। মানুষের জন্যই তো রাজনীতি, মানুষের জন্যই তো ইনফ্রাস্ট্রাকচার, মানুষের জন্যই তো মেগা প্রজেক্ট। মানুষই যদি মরে যায় তাহলে আর ওটা থেকে 2-4 জন 10 জন বড় লোক খালি থাকলেই 10% বা 5%, দ্যাট ক্যানট বি এ সলিউশন। ধন্যবাদ। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের আজকের যে প্রস্তাবিত বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, প্রস্তাবের পক্ষ দল হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই, আজকের এই সায় সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই সায় সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণে প্রতিযোগিতার সরকারি দল প্রাইমেশি ইউনিভার্সিটিকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।